নমস্কার, দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। আমি পলাশ মুখোপাধ্যায় যাওয়া এবং খাওয়ার নতুন একটি পর্ব নিয়ে আবার চলে এসেছি আপনাদের সামনে। আজ যাচ্ছি একটু দূরে, তাই আজ একটু রাত থাকতেই আমার পক্ষীরাজ নিয়ে বেরিয়ে পড়েছি আমি। আজ আমার গন্তব্য বাঁকুড়া এবং হুগলির সীমানা ঘেঁষা গ্রাম সোমসার এবং বেলুট। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে ধরে সোজা দক্ষিণেশ্বর, তারপরেই ধরে নিয়েছি বালি ব্রিজ। এখান থেকে সোমসার প্রায় 130 কিলোমিটার পথ। সোমসার যাওয়া যায় অনেক রকম ভাবেই। গুগল ম্যাপে বর্ধমান হয়ে যাওয়াটাই প্রধান রাস্তা দেখাচ্ছিল, তবে ভোর ভোর বের হওয়াতে আমি অবশ্য বেছে নিয়েছি আরামবাগ হয়ে উচালন দিয়ে যাওয়ার রাস্তা। ডানকুনি থেকে তাই বেঁকে গেলাম বাঁদিকে আরামবাগের দিকে। এখন অবশ্য এই রাস্তা বেশ ফাঁকাই, ভালোই চলেছি আমি। বেশ খানিকটা যাওয়ার পর ধীরে ধীরে স্পষ্ট হতে থাকলো চারিদিক। লুকিং গ্লাসের মধ্যে দিয়ে তখন উকি দিচ্ছে উদীয়মান সূর্য। মেঘের মাঝে সেই সূর্যের আলোর ছটা, সে এক দারুণ মোহময়ী দৃশ্য। এই সব দেখতে দেখতেই 1 ঘন্টার মধ্যেই চলে এলাম চাপাডাঙ্গা। খুব সকালের দিকে যাওয়ার এটি একটা মজা। কিন্তু দিব্যি পার হয়ে গেলাম দামোদর। আরও 8 ঘন্টার মধ্যে আমি হাজির আরামবাগে। আরামবাগ শহরের এখনও তেমন ভালো করে ঘুম ভাঙেনি, তাই খুব সহজেই তরতরিয়ে চলেছি আমি। এই যে দেখুন, আরামবাগ বাস স্ট্যান্ডেও কেমন নিরিবিলি ফাঁকা পেরিয়ে যাচ্ছি, অথচ অন্যদিন এখানেই পেরোতে পেরোতে 8 ঘন্টা সময় চলে যায়। আরামবাগের দ্বারকেশ্বরের সেতুতে ওঠার আগের মোড় থেকে ধরে নিলাম ডান দিকে বর্ধমান যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে আমি যাব সোজা উচালন পর্যন্ত। এটাও বেশ ফাঁকা ফাঁকাই আছে এখন। উচালন থেকে এবার ধরে নিয়েছি ইন্দাস যাওয়ার পথ। ভালো রাস্তা, গ্রামের মধ্যে দিয়ে সবুজের বুক চিরে চলেছে এঁকে বেঁকে। ইন্দাস থেকে যাব সোজা সোমসারের দিকে। কিন্তু প্রথম দিকে এই রাস্তাটা একটু খারাপ ছিল বটে, তবে লোকালয় ছাড়াতেই এই পথের অসাধারণ শোভা সব ভুলিয়ে দিল। কি দারুণ রাস্তাটা দেখুন, সবুজ ধানক্ষেতের মধ্যে দিয়ে পথ, তার দুপাশে আবার গাছের প্রহরা। অসাধারণ। এমন পথ হলে মাইলের পর মাইলও যেতে পারি আমি গাড়ি চালিয়ে। বর্ধমান বাঁকুড়া রোড পেরিয়ে এবার কিন্তু আমি ঢুকে পড়েছি সোমসার যাওয়ার গ্রামের রাস্তায়। গ্রামে ঢোকার আগেও সেই একই রকমের সুন্দর আবহ, তবে গ্রামের কাছাকাছি আসতেই বদলাচ্ছে দৃশ্যপট। সবুজ তো আছেই, তবে গ্রামে ঢুকতে রাস্তাটা একটু খারাপ হয়ে গেল। সকাল প্রায় 7:30 মতো বাজে এখন। সোমসার গ্রামে শুরু হয়েছে প্রাত্যহিক জীবনযাত্রা, দোকানপাটও খুলেছে সবে। তারই মাঝে আমি এই সাত সকালেই হাজির অনাহুত অতিথি। আমি অবশ্য গ্রামে ঢুকে দাঁড়ালাম না, আগে যাব মোহনা দেখতে।
তাই গাড়ি নিয়ে সরাসরি চললাম মোহনার দিকেই। এসে গিয়েছি আজকের প্রথম গন্তব্যে। চারপাশটা কি দারুণ লাগছে দেখুন, সবুজ আর সবুজ। পথের সৌন্দর্যই ভুলিয়ে রেখেছিল এতক্ষণ গাড়ি চালানোর ক্লান্তিটাকে, কিন্তু গন্তব্যে পৌঁছেও শ্যামলী প্রকৃতি এবং নদীর ডাক ক্লান্তিকে আমার কাছে আসতেই দিল না। সামনে একটা ছোট্ট আমবাগান, সেখান দিয়ে একটু এগোলেই দেখা মিলবে মোহনার। নদীর অবশ্য এখান থেকে এক ঝলক দেখা পাচ্ছি বটে। আমিও হাঁটা দিলাম সেই আমবাগানের দিকেই। আমবাগান পৌঁছতেই দেখা মিলল শালী নদীর। আর একটু এগোতেই দেখলাম শালী নিজেকে সঁপে দিয়েছে দামোদরের বাহুডোরে। নদী আমার খুব পছন্দের, তার উপরে দুটি নদী একসঙ্গে, আমি তো বেজায় খুশি। সকালটা দারুণ শুরু হলো আজ। সবুজে মোড়া শালী নদী তার শান্ত সুন্দর রূপ নিয়ে মিলিত হয়েছে বালুময় দামোদরের সঙ্গে। নদীর বুকে নৌকা বাঁধা সার দিয়ে কার অপেক্ষায় কে জানে। নির্জন নিরিবিলি এই নদীর ধারটিতে চুপ করে দাঁড়িয়ে রইলাম বেশ অনেকটা সময়। এবার একটু ওপাশের দিকে তাকাতেই দেখলাম নৌকায় পারাপার চলছে। দামোদরের এখন বর্ষায় জল আছে ভালোই, তাই ফেয়ার ওয়েদার ব্রিজ এখন আর কাজ করছে না, তার বদলে চলছে নৌকায় পারাপার। দামোদরের জলে নৌকা ভাসা দেখতে ভালোই লাগছিল। কিন্তু আরও খানিকক্ষণ এই নির্জন নিরিবিলি মোহনার কাছে কাটিয়ে দিলাম আনমনে। মোহনা ছেড়ে এবারে এসেছি সোমসার স্কুলের কাছে ছোট্ট একটা বাজারে। সেই কোন ভোরে উঠেছি বলুন তো, এবার বেশ খিদে পেয়ে গিয়েছে। তবে সোমসার গ্রামে কিন্তু খুব বড়সড় দোকানপাট কিছুই নেই, দু চারটি ছোটোখাটো দোকানই আছে, সেখানেই খেতে হবে। আমিও তাই চলে এলাম সামনেই থাকা সোমেশ্বর সুইটসে। পৌঁছে দেখি গরম গরম চপ ভাজা হচ্ছে। ছোট্ট দোকান, সামলাচ্ছে ছোট্ট শুভ। শুভ সামনের স্কুলে অষ্টম শ্রেণীতে পড়ে। সে একটু আগেই কচুরি ভেজেছে। আমি খাবো শুনে তো ভীষণ খুশি সে। খুব উৎসাহে আমাকে কচুরি খেতে দিল শুভ। শুভদের এই সোমেশ্বর সুইটসে মূলত ওর বাবাই বসেন, কিন্তু তিনি পূজারী। এখন সেই পুজোয় ব্যস্ত থাকায় শুভ এবং তার মা সামলাচ্ছে দোকান। এই দোকানের রসগোল্লাও খুব ভালো বলে ওদের দাবি। আমি এবার তাই কচুরি আর রসগোল্লা খাওয়াই মন দিলাম। সোমেশ্বরে বেড়াতে এসে কিন্তু খুব বড় হোটেল, খুব বড় মিষ্টির দোকান বা খাবারের দোকান পাবেন না। ছোট ছোট দোকান, ছোট জনপদ। তো তেমন একটা ছোট্ট দোকানে আমরা এসেছি, কিন্তু দোকানের নাম আছে সোমেশ্বর সুইটস। দোকানে ছিল ছোট্ট শুভ, সেই আমাদের খেতে পেতে দিচ্ছে। দেখলেন তো, শুভ দাঁড়িয়ে চপ ভাজছে, এই কচুরি করেছে। শুভ গুণী ছেলে, পড়াশোনাও করে। তো আমি একটু কচুরি নিয়েছি সকালবেলা, রাত রাস্তায় কচুরি দিয়েই সারা হবে। দেখি শুভর কচুরি কেমন, একটু খেয়ে দেখা যাক। শুভর কচুরি যেমন হয় আর কি, শুভর কচুরিও খারাপ নয়, ভালোই খেতে। সেই সঙ্গে আমি নিয়েছি রসগোল্লা। রসগোল্লার টাটকা শুনলাম, শুভ এবং শুভর মা দুজনেই আমাকে বললো দেখা যাক। প্রাতরাশটা খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে।
ছোট দোকান হলেও খুব মন্দ নয়। সোমসারে আসলে যদি প্রাতরাশ করার জন্য আপনারা বাইরে দাঁড়াতেই পারেন। আমরা তো আরামবাগ হয়ে এলাম, উচালান হয়ে এলাম, বড় বড় জায়গা ছিল, সেখানে খাওয়া যেতেই পারে। এখানে আসলে এরকম ছোটোখাটো দোকানে খেতে হবে। খেয়ে দিয়ে আরও অন্যান্য গন্তব্যে যাব। সংসার দেখা তো আমাদের সবাই শুরু হয়েছে, তাহলে খেতে থাকি আমি। গ্রামের দোকান যেমন হয় তেমনই আর কি, তবে কচুরিটা বেশ গরমই ছিল। রসগোল্লাটা অবশ্য আমার খুব আহামরি লাগেনি, তবুও খিদের মুখে সব মিলিয়ে ভালোই লাগছিল। এই সব কিছু মিলিয়ে প্রাতরাশে আমার খরচ হলো মাত্র 20 টাকা। শুভর কাছ থেকে বিদায় নিয়ে এবার চললাম সোমেশ্বর শিব মন্দিরের দিকে। এখান থেকে গাড়িতে 1 মিনিটের পথ। দেখতে না দেখতেই চলে এলাম সোমেশ্বর শিব মন্দিরের সামনে। দামোদরের ধারেই সুন্দর একটা পরিবেশে থাকা এই সোমেশ্বর শিব মন্দির বেশ প্রাচীন। গ্রামের প্রধান উপাস্য দেবতা সোমেশ্বর শিবের নাম অনুসারেই এই গ্রামের নাম হয়েছে সোমসার। স্থানীয়দের জিজ্ঞাসা করে মন্দিরের ঠিকঠাক বয়স অবশ্য জানতে পারলাম না, তবে দেখে শতাধিক বছর বলেই মনে হলো। পুরনো মন্দিরটি সুন্দর করে সংস্কার করা হয়েছে, অনেকটা রেখদেউল আকৃতির মন্দির। সামনে সুন্দর একটা নাট মন্দিরও আছে। এবার একটু মন্দিরের ভিতরের দিকে নজর দেওয়া যাক। ভিতরে রয়েছেন বাবা সোমেশ্বর। শিব মন্দিরের পাশ দিয়ে নেমে গিয়েছে দামোদরে যাওয়ার পথ। নেমে গেলাম সেখান দিয়েই। সুন্দর সবুজ প্রকৃতির মধ্যে দিয়ে বয়ে চলেছে দামোদর। খুব নির্জন নিরিবিলি পরিবেশ। দারুণ লাগছিল এই নদীর ধারটি। বিশেষ করে এখন তো বর্ষাকাল, তাই জলও রয়েছে নদীতে, সেই জন্য নদী আরও সুন্দর এখন। এবারে গেলাম এই শিব মন্দিরের পিছন দিকে। এখানে আছে মুখুজ্জেদের কালী মায়ের মন্দির, পায়ে হেঁটেই যাওয়া যায়। পোড়ো বাড়ির ধ্বংসস্তূপের মধ্যে থাকা এই মন্দিরটি যে অত্যন্ত প্রাচীন তা বলার অপেক্ষা রাখে না। লোকমুখে শুনলাম এই রক্ষাকালী মন্দিরটি ভগ্নপ্রায় হয়ে পড়েছিল, সম্প্রতি সেটি সারানো হয়েছে। পুরনো কালী মন্দিরটির সামনেই নতুন এই মন্দির গড়া হয়েছে। এখানে এখন মা থাকেন, তবে সারা বছর এখানে কাঠামো পুজো হয়। প্রতিমা আসে কালী পুজোর সময়। এই পরিবেশটিও কিন্তু ভারী চমৎকার। নতুন মন্দিরের পিছনে এখনও আছে পুরনো মন্দিরের অবশেষ। পিছনের দিকে আছে একটি পুকুর, ওপাশের বাঁশবাগানের পরেই কিন্তু দামোদর। পাশে এই যে খিলানগুলি শুধুমাত্র দাঁড়িয়ে,
এখানেই একসময় ছিল দুর্গা মন্দির। এখন আর তা বোঝার উপায় নেই। কালের সাক্ষ্য বহন করে শুধু অতীতের গরিমার গল্প বলে এই বেঁচে থাকা খিলানগুলি। ঐতিহ্য এবং ইতিহাসের দেওয়াল আঁকড়ে বাঁচার রসদ খুঁজছে আধুনিক বটের শিকড়। এর ওপাশে আছে দুটি শিব মন্দির, আটচালা। এই দুটি মন্দিরে এখনও কিন্তু পুজো হয়, দুটিতেই শিব রয়েছেন। তবে এই মন্দিরগুলির সামনেই দরজার উপরে কিছু টেরাকোটার কাজ থাকলেও তা নতুন রঙের প্রলেপে কিছুটা স্বাভাবিকতা তো হারিয়েইছে। সবুজে ভরা এই পরিবেশে অবশ্য এই মন্দিররাজি দেখতে খারাপ লাগে না। খানিক সময় এখানে থেকে এবার বেরোনোর পালা। এবারে যাচ্ছি সামনেই থাকা জমিদার বাড়ি। হেঁটে এখান থেকে মিনিট 2 পথ, গাড়িতে আরও কম। গ্রামের ভেতর কিছুটা এগিয়ে গেলেই চোখে পড়বে বড় একটা বহু পুরনো জমিদার বাড়ি। চলে এলাম সেই বাড়ির সামনে। এই বাড়ির সামনের দিকে সারিয়ে সুরিয়ে নিয়ে কয়েকজন থাকেন এখন। তাদেরকেই জিজ্ঞাসা করে জমিদার বাড়ির ভেতরে ঢুকে গেলাম আমি। ঢুকেই প্রথমে চোখে পড়ে বাড়ির অন্দরে এক পাশে দুর্গা দালান, অন্য পাশে বিষ্ণু মন্দির। চন্দ্রমোহন পাল বা চাঁদ পাল এখানকার জমিদার ছিলেন। তিনি ব্রিটিশদের থেকে সত্ত্ব লাভ করেন ও ব্যবসায় প্রচুর প্রতিপত্তি অর্জন করেন। সেই ব্যবসার টাকা দিয়ে সংসারের এই প্রাসাদ নির্মাণ করেন। কথিত আছে চন্দ্রমোহন পাল স্বপ্নাদেশ পান এবং বাড়িতে দুর্গা পুজোর প্রচলন করেন। প্রজাদের জন্য সেই সময় বিলিতি বস্ত্র আনা হতো। আলোর রোশনাই, নহবতের সুর, যাত্রাপালা, পুতুল নাচ, কবিগানের আসন নিয়ে জমজমাট ছিল সেই সব দিনের পুজো। পুজোয় পশু বলির রীতি অবশ্য নেই। পুজোর 4 দিন পালবাড়িতে নিরামিষ খাওয়া হয়। পালেদের দুর্গা দালানে সেই স্মৃতির স্তূপ। সেই বৃত্ত আর জৌলুস না থাকলেও আজও পুজোর সময় বংশধররা কিন্তু জেগে ওঠেন। 300 বছরের পুরনো পুজো তারা তাদের সাধ্য মতোই পালন করেন। ভাঙা দুর্গা দালান এবং বিশাল সম্পদের সাক্ষী হয়ে সেদিনের জমিদার বাড়ির ভগ্নাবশেষ আজও দাঁড়িয়ে আছে। দুর্গা মণ্ডপ থেকে একটু ওপাশে গেলাম এবার, একেবারেই ভগ্নদশা। কিন্তু অন্দরমহলে ঢুকতে গিয়ে ফিরে এলাম বাদুড়দের আতঙ্কে। এই বাড়ির অনেকটাই এখন বাদুড়দের দখলে। বিলিতি বস্ত্রের ব্যবসা করে ফুলে ফেঁপে উঠেছিল পালেরা। চন্দ্রমোহন পাল নিজের ব্যবসার সুবিধের জন্য কলকাতায় বাবুঘাটের কাছে ব্যক্তিগত উদ্যোগে একটি ঘাট নির্মাণ করেন, যা চাঁদপাল ঘাট নামেই পরিচিত। বিদেশ থেকে জলপথে বিদেশি বস্ত্র বোঝাই করে পালেদের বজরা এসে ভিড়ত সেই ঘাটে। আজ অবশ্য রাজবাড়ির দশা জীর্ণ। চারিদিকে কত সুন্দর সুন্দর ফ্রেস্কো আর্ট, কত দালান মন্দির, আজই সব ভগ্নপ্রায়। একসময় এই বাড়ির যে আধিপত্য এবং জাঁকজমক ছিল তা অনুমান করা যায় জমিদার বাড়ির চত্বরে দাঁড়িয়ে। এই প্রসঙ্গে একটু বলে রাখি, সোমসাদ জমিদার বাড়িতে সত্যজিৎ রায় তার বিখ্যাত একটি ছবির শুটিং করেছিলেন রবীন্দ্রনাথের ঘরে বাইরে। পালবাড়ির সামনে দাঁড়িয়ে দোতলার জালনার দিকে তাকিয়ে বারবার মনে পড়েছে বিমলা, সন্দীপ, নিখিলেশের কথা। হয়তো এখানেই এমনই কোনো জালনায়। জমিদার বাড়ি দেখে এবার যাচ্ছি শুটিং স্পটে। একটি প্রাচীন বটগাছ আছে নদীর ধারে, সেখানেই। এই রাস্তাটিও কিন্তু বেশ সুন্দর।
মিনিট তিনেকের মধ্যেই চলে এসেছি এখানকার সেই গ্রেট ব্যানিয়ান ট্রির সামনে। গ্রামের একপাশে দামোদরের ধারে থাকা এই বটগাছটি কিন্তু সত্যি বিশালকায়। পরিবেশটি তো ভারী চমৎকার। বিরাট বিরাট ঝুড়ি নেমে বটগাছকে চারপাশ দিয়ে ঘিরে রেখেছে যেন। নদীর ধারে সবুজ ঘাসের গালিচা, তার সামনেই বটবৃক্ষ এবং অন্য বনানী আমার মন কেড়ে নিল। এই জায়গাতে শুটিং করেছিলেন সত্যজিৎ রায়, তাই এটি লোকের কাছে শুটিং স্পট নামেই খ্যাত। সত্যি বলছি, যে জায়গা সত্যজিৎ রায়ের মতো মানুষের ভালো লেগেছে, সেখানে আমার মতো চুনোপুটি সেই জায়গার প্রেমে পড়ে যাবে, এ তো অনিবার্য। চেটে পুটে উপভোগ করছিলাম দামোদরের ধারের এই শোভা। সোমসার আসার আগে আমি বুঝতে পারিনি দামোদরের ধার ঘেঁষে এমন ছবির মতো সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ পাবো। অসাধারণ একটা জায়গা, এত সবুজ, এত শান্ত, এত নিরিবিলি, এত সুন্দর। আমি না অনেক দিন এরকম গ্রামে যাইনি। আমার তো দারুণ লাগছে, খুব ভালো লাগছে। মানে আমি তো সোমসারের এই বিশেষ করে নদীর ধারটা দেখে একেবারে পুলকিত, মুখরিত, বিস্মিত, শিহরিত, আনন্দিত, উচ্ছ্বসিত, মানে যত রকমের তিত হয় সব রকমের তিত। আমার খুব ভালো লাগছে আসলে। এত সুন্দর সবুজ কার্পেটের মতো নদীর ধার, এদিকে দামোদর, এখন বর্ষাকাল তাই বেশ স্রোতস্বিনী, সুন্দর কুলুকুলু শব্দে জল বয়ে যাচ্ছে, সব মিলিয়ে দারুণ লাগছে। সোমসারের বিশেষত্ব হচ্ছে সোমসারের যে সমস্ত দ্রষ্টব্যগুলি আছে তারপরে সবকটি কিন্তু এই দামোদরের ধার ঘেঁষে, ফলে আপনি যেখানেই যাবেন দামোদরের দেখা একটু পাবেন। তো আমি তো এখন এসেছি এই শুটিং স্পটে, যেখানে শুটিং হয়েছিল সেই বটগাছের কাছে, তার পাশেও এরকম সুন্দর সবুজ প্রকৃতি, একদম গালিচার মতো ঘাস, তার পাশেই নদী, দারুণ। মানে সোমসারের এই নদীর ধারটা একটা বড় পাওনা আমাদের এই সফরে। আপনারা যদি আসেন তাহলে তো আপনারা নিশ্চয়ই এই নদীর ধারগুলো বেড়াবেন, অবশ্যই বেড়াবেন, আমি বলে দিলাম। এরপরে আমি রামকৃষ্ণ মিশন যাব, সেটা এখনো দেখা হয়নি, কিন্তু তার আগে নদীর ধারে একটু বেড়াই। ঝিরিঝিরি হাওয়া বইছে, বেশ সুন্দর লাগছে। একটু চড়া রোদ আছে আজকে অবশ্য, কিন্তু অসুবিধা হচ্ছে না, ভালো লাগছে। একটু নদীর ধারে বেড়াই, একটু নদী দেখি, তারপর আগামী গন্তব্যে যাব। আপনারা তো জানেন নদী আমার অত্যন্ত প্রিয় একটা বিষয়। এখান থেকে ফিরে যেতে মন চাইছে না, মনে হচ্ছে আরও অনেকটা সময় এখানেই কাটিয়ে দিই। নদীর ঝিরিঝিরি জলধারা, ফুরফুরে বাতাস এবং সবুজের এই আবহ আমায় বেঁধে রেখেছে যেন। কিন্তু না, এবার যেতেই হবে। এখান থেকে রওনা দিলাম মনে ভালো খারাপের দোলাচলতা নিয়ে। ভালো মন্দ মিশিয়ে কেন বললাম? আসলে ভালো অর্থাৎ এমন ছবির মতো সুন্দর গ্রামে বেড়াতে আসার সুখ বা আবেশ। খারাপ লাগছে এই পরিবেশ ছেড়ে যেতে হচ্ছে তাই। এবারে এখান থেকে যাচ্ছি সোমসারের রামকৃষ্ণ মিশন। শুনেছি সেই জায়গাটিও ভারী সুন্দর। আবার মিনিট তিনেকের মধ্যেই চলে এলাম রামকৃষ্ণ মিশনের সামনে। এবারে ভিতরে যাব। রামকৃষ্ণ মিশনের মূল প্রবেশপথের বাঁদিকে প্রসাদ গ্রহণ কক্ষ এবং অফিস, আর ডান দিকে মিশনের গেস্ট হাউস। আরও একটু এগোলেই মূল মন্দির। সবুজ ঘাসের গালিচার মাঝে এই মন্দিরটি এক লহমায় আপনার মন কেড়ে নেবেই নেবে। এই মিশনটি একসময় স্বামী ভূতেশানন্দজি মহারাজের বসতভূমি ছিল। তার পরিবার অর্থাৎ রায়েরা 1996 সাল নাগাদ এখানে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন। তখন এর নাম ছিল রামকৃষ্ণ আশ্রম। পরে এটি বেলুড় মঠ রামকৃষ্ণ মিশন 2021 সালে অধিগ্রহণ করে। তখন থেকে নাম হয় সোমসার রামকৃষ্ণ মিশন। খুব সুন্দর পরিবেশ আশ্রমের, সবুজ গাছগাছালিতে ছাওয়া। গর্ভগৃহের ভেতর অবশ্য ছবি তোলা বারণ, তাই বাইরের থেকেই আশ্রমের ছবি দেখাচ্ছি আমি। চারিদিকে প্রচুর গাছগাছালি, ফুরফুরে হাওয়া আর পাখির সুমধুর আওয়াজ, সঙ্গে বৃষ্টিস্নাতা গাছ এবং প্রকৃতির অপরূপ সুবাস। সব মিলিয়ে সাধনা বা প্রার্থনার উপযুক্ত একটা পরিবেশ।
মূল মন্দিরের পাশেই আছে স্বামী ভূতেশানন্দ মহারাজের স্মৃতি মন্দির, সেটা একবার দেখে নিলাম। এবারে চলুন ওদিকে যাই। আশ্রমের পিছনের দিকে আছে একটি শিব মন্দির। এই মন্দিরটি ভূতেশানন্দ মহারাজের পারিবারিক মন্দির ছিল। এটিতে এখনও নিত্য পুজো হয়। এই মন্দিরটিও দেখে নিতেই পারেন এখানে গেলে। এই চত্বরে রয়েছে সুন্দর একটা পুকুর। দারুণ সুন্দর রং করা পুকুর ঘাটে বসে থাকতে পারেন বেশ কিছুটা সময়, ভালোই লাগবে। কিন্তু এই আশ্রমে গড়ে উঠেছে দাতব্য চিকিৎসা কেন্দ্র। এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে। 3-4 দিন আগে যোগাযোগ করে গেলে গেস্ট হাউসে থাকার ব্যবস্থা হয়ে যায়। নামমাত্র টাকায় নন এসি এবং এসি দুরকম ঘরই মিলবে। সঙ্গে 3 বেলার প্রসাদ রূপে ভোজনও পাওয়া যাবে। দিনের দিন ঘুরতে এসেও প্রসাদ পেতে চাইলে আগে থেকে জানিয়ে দিলে দুপুরের প্রসাদ পাওয়া যায়। রামকৃষ্ণ মিশন দেখে এবারে চললাম পাশের গ্রাম বেলুটে। এখান থেকে গাড়িতে মিনিট 20 পথ। গ্রামের ভেতর দিয়েও যাওয়া যায়, তবে রাস্তাটা সুবিধের নয়, তাই আমি চলেছি আবার মেন রোড হয়েই। ঢুকে পড়েছি বেলুট গ্রামে। এই গ্রামে এসে আমি যাব শাঁখারীদহতে। বেলুট গ্রামের এক প্রান্তে হচ্ছে শাঁখারীদহ। বাসন্তী মায়ের মন্দিরের জন্য এই এলাকাকে অনেকে বাসন্তী মেলার মাঠও বলে থাকেন। চলে এসেছি শাঁখারীদহে। শাঁখারীদহ জায়গাটি কিন্তু খুব সুন্দর। সবুজ মাঠের মধ্যে দিয়ে চলে গিয়েছে পথ। তার প্রান্তে একটি মন্দির এবং আশ্রম। এগোলাম সেদিকেই। মন্দিরের সামনে একটি নাট মন্দির। স্থানীয় কৃষকেরা একটু বিশ্রাম নিচ্ছেন সেখানে। বাসন্তী মন্দির অবশ্য এই দুপুরে এখন বন্ধ। গেলাম পিছনে থাকা গৌরী আশ্রমে। সেখানে অবশ্য এই মুহূর্তে কেউই নেই, তবে আশ্রমের পরিবেশ যেমনটা হয় তেমনই শান্ত এবং স্নিগ্ধ। এইবেলা বলি এই এলাকার নাম শাঁখারীদহ হলো কেন। জনশ্রুতি, এই যেখানে এখন আশ্রম সেখানেই বহুদিন আগে এক শাঁখারি এসে বিশ্রাম নিচ্ছিলেন। সামনেই শালী নদী, নির্জন নিরিবিলি জায়গা। হঠাৎই একটি মেয়ে এসে শাঁখারির কাছে শাঁখা পড়তে চায়। শাঁখারি তাকে শাঁখা পরিয়ে দাম চাইলে সে বলে আশ্রমের কর্ণধার তার বাবা, শাঁখারির দাম সেই বাবাই মিটিয়ে দেবে। শাঁখা পরে মেয়েটি আবার খেলতে চলে যায়। গল্প শুনতে শুনতে চলুন এবার পাশেই থাকা নদীর দিকে যাই। আশ্রমের পাশ দিয়েই নদীতে যাওয়ার পায়ে চলা পথ। এবারে আবার গল্পে ফিরি। খানিক পরে আশ্রমিক এলে শাঁখারি তাকে মেয়ে শাঁখার দাম দিতে বলে, কিন্তু আশ্রমিকের কোনো কন্যা ছিল না। তিনি শাঁখারিকে মিথ্যেবাদী মনে করেন। শাঁখারি তখন খুবই দুঃখিত এবং অপমানিত হন। মনের দুঃখে নদীর ধারে বসে চোখের জল ফেলতে থাকেন। তখনই হঠাৎ নদীর জলে দেখা যায় শাঁখা পরা দুটি হাত ভেসে উঠেছে। খানিক সময় থেকে সেই হাত দুটি আবার শালী নদীর জলে মিলিয়ে যায়। উপস্থিত সকলেই তখন বুঝতে পারেন মা দুর্গাই শাঁখা পড়ে গিয়েছেন। পূজারীকে তার পিতার পরিচয় দিয়েছেন। সেই থেকে এই নদী এবং সংলগ্ন এলাকা শাঁখারীদহ নামেই খ্যাত। শালী নদীও এই গল্পকে বুকে নিয়েই বয়ে চলেছে নিরন্তর। তবে পুরাণে বা গল্পে আপনার বিশ্বাস থাক বা নাই থাক, এই এলাকাটা কিন্তু আমার দারুণ লেগেছে। শান্ত সবুজ পরিবেশে এঁকে বেঁকে বয়ে চলা শালী নদী। শুধুমাত্র প্রকৃতির পূজারী হলেও একবার এখানে আসা যায়। এখান থেকে বিদায় নিয়ে এবার ফেরার পালা। না, আমি আজ কলকাতায় কিন্তু ফিরব না। আমি এখান থেকে যাব বাঁকুড়ার পাত্র সায়র।
সেখানেও হবে যাওয়া এবং খাওয়া, দেখা হবে দারুণ সব প্রাচীন মন্দির এবং আরও অনেক কিছুই। খাওয়া দাওয়া সে তো থাকবেই। তাই এখান থেকে রওনা দিয়ে দিয়েছি পাত্রসায়রের দিকে। বেশি দূর নয়, গুগল বলছে আধ ঘন্টার মতো পথ। এবারে বলি সোমসারে আসা যাওয়ার ব্যাপারে। ট্রেনে এলে কাছাকাছি স্টেশন কিন্তু ইন্দাস। কলকাতা থেকে মশাগ্রাম এবং মশাগ্রাম থেকে বাঁকুড়া যাওয়ার লোকাল ট্রেনে ইন্দাস স্টেশনে নেমে টোটো করে 7 কিলোমিটার দূরের সোমসার গ্রামে আসা যায়। তবে বর্ধমান হয়ে আসাটাই সবচেয়ে সুবিধার। বর্ধমান পর্যন্ত ট্রেনে বা বাসে এসে সেখান থেকে পাত্রসায়র, বিষ্ণুপুর, সোনামুখী বা বাঁকুড়াগামী যে কোনো বাসে চেকপোস্ট স্টপেজে নেমে সোমসার যাওয়া যায়। আসলে এই জায়গাটি বাঁকুড়া এবং বর্ধমানের সীমানা, তাই স্টপেজের নাম চেকপোস্ট। ভালো ভাতের হোটেল কিন্তু গ্রামে নেই, তাই খাওয়া দাওয়া এবং থাকা রামকৃষ্ণ মিশনেই করা ভালো। আজ তবে এই পর্ব এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে সামনের বুধবারে পাত্রসায়রে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের ইউটিউব চ্যানেল।